আচ্ছা, এই ভিডিওতে আমি শেখানোর চেষ্টা করব তোমাদের যে সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার 3 আছে ওইখানে মেডিকেল অ্যাডমিশনে আসা যে প্রশ্নগুলো আছে ওই সবগুলো প্রশ্নই আশা করি চেষ্টা করব সলভ দেওয়ার জন্য। ওকে, তো সবগুলো প্রশ্নের সলভ কিন্তু তুমি প্রশ্নের নিচেই পাই যাবা। তো তোমার এখানে ভিডিওটা দেখার কোনো একটা রিজন তো হবে। ওই রিজনটা হইতেছে ধরো তোমার কোনো একটা ক্যালকুলেশন তুমি ওখানে করতে পারতেছো না বা শিখতে পারতেছো না, তো ওই ক্যালকুলেশনটা যেন তুমি হাতে করতে পারো কিভাবে, বা আমি আনসার দিলে কি রকম ভাবে হয়। সবগুলো আনসার তো তুমি যেই বইটা ফলো করো ওই বইয়ের সাথে না মিলতেও পারে, বা আমি কোনো কি এক্সট্রা কিছু কি বলি কিনা ওইটার জন্য তুমি হয়তো যদি দেখতে চাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো আশা করবো খুব ভালোভাবে বুঝতে পারবা যা বলি। তা আমি এখানে যে বইটা কালেক্ট করতেছি বা যেটা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি এটা হচ্ছে কি রেটিনার যে গাইডটা ছিল 2019-20 সংকরায়ন, কি বলি সংস্করণ, ঠিক আছে। তো এটা আমরা চ্যাপ্টার 3টা ফলো করতেছি। তো দেখা যাক করতে পারি। তো এখানে দেখতেছি যে তোমার মেডিকেল অ্যাডমিশনে আসা চ্যাপ্টার 3 থেকে, মানে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 অ্যাকচুয়ালি, এটা থেকে টোটাল 25টা প্রশ্ন দিচ্ছে। এই 25টা প্রশ্ন আমি মোটামুটি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো 1 নাম্বার দিয়ে স্টার্ট করতেছি। তো 1 নাম্বারে যে প্রবলেমটা বলছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বলছে 190 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে জিজ্ঞেস করছে যে মিলিমোল পার লিটার এককের মান কত। আচ্ছা, আমি আবার বলতেছি, একটা এরকম যে প্রশ্নগুলো আছে এমসিকিউ রিলেটেড, এগুলো যদি তুমি সলভ করো, এগুলো দিলে তোমার সলভ করলে দুইটা লাভ। তুমি একে তো মেডিকেলের জন্য সামনে যে এক্সাম আসতেছে মেডিকেল এক্সামের জন্য পারফেক্ট হবা, মানে প্রিপেয়ার হবা। আবার তোমার যে ভার্সিটি এক্সাম বা বিজ্ঞান ও প্রযুক্তি ওখানেও কিন্তু এমসিকিউ আছে, সেম টাইপের এমসিকিউ আসবে। এমন না যে এখানে মেডিকেলে স্পেশাল কিছু আছে। হ্যাঁ, মেডিকেলে স্পেশাল কিছু মুখস্থ আসে, মানে মুখস্থের তোমাকে বসাই দিতে হবে এরকম কিছু জিনিস আসবে এমসিকিউ। তবে বেশি পরে মানে ম্যাক্সিমাম টাইপে কি থাকবে তোমার কমন থাকবে। তুমি বলো যে মেডিকেলের এমসিকিউ আর ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি প্রশ্ন ব্যাংকের এমসিকিউ প্রায় সময় কি থাকবে, সেম থাকবে। আচ্ছা, তো 1 নম্বরে যে এমসিকিউটা দেওয়া আছে এটা বলছে একজন ব্যক্তির রক্তে গ্লুকোজের পরিমাণ 190 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে মিলিমোল পার লিটার এককে এর মান কত। এই প্রশ্নটা আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকে অনেকবার পাইছি, ঠিক আছে। তো এই জন্য এটা একটু ভালোভাবে ধীরস্থিরভাবে সলভ করে দেখাই। এখানে কি বলছে, তোমাকে একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বলছে কি 190 মিলিগ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। তো তোমাকে বলছে যে এটা কিসে কনভার্ট করতে, মিলিমোল পার লিটারে কনভার্ট করতে বলা হয়েছে। আচ্ছা আমাকে নিতে বলছে কিসে, মিলিমোল পার লিটারে। ওকে, আছে মিলিগ্রাম পার লিটার। তো তুমি বুঝতেছো এখানে একটা মিলি আছে, এখানে একটা মিলি আছে, তাহলে এই মিলিকে কোনো রকম চেঞ্জ করা লাগবে নাকি লাগবে না? অবভিয়াসলি, যেহেতু এখানে মিলি আছে এখানেও মিলি আছে, তাহলে এই দুই মিলির কোনো রকম চেঞ্জ করার দরকার নাই। জাস্ট কি চেঞ্জ করবো, আমি গ্রামটাকে কিসে নিয়ে যাব, মোলে নিয়ে যাব, আর ডেসিলিটারটাকে কিসে নিয়ে যাব, লিটারে নিয়ে যাব। বুঝতে পারছো? আচ্ছা, তো যারা আমরা ডেসিলিটার থেকে লিটারে নেওয়ার সম্পর্কটা জানি না তাদের জন্য একটু মনে করে দিই। 1 লিটার মানে হচ্ছে কি 10 ডেসিলিটার। 1 লিটার মানে 10 ডেসিলিটার, আর 1 লিটার মানে কত, 1000 মিলিলিটার। এগুলো আমরা নর্মাল সম্পর্ক অনেক আগে থেকে দেখে আসার কথা, যদি না দেখে থাকো মনে করো, ঠিক আছে। 1 লিটার মানে 10 ডেসিলিটার আর অথবা 1000 মিলিলিটার। তো আমি এখানে কি করব, 190 মিলিগ্রাম পার লিটার যেটা আছে 190, আমরা বুঝি যে মিলিগ্রাম উপরে আর ডেসিলিটারটা কোথায় আছে, নিচে আছে। ওকে, আচ্ছা যদি আমরা ডেসিলিটারটাকে লিটার লিখতে হয় তাহলে এখানে একটা 10 থাকা লাগবে না, কারণ 10 ডেসিলিটার মানে হচ্ছে 1 লিটার। আমি কি করলাম, নিচে একটা 10 দিয়ে দিলাম। কোন একটা ভগ্নাংশে যদি নিচে 10 দাও তাহলে উপরেও কি করা লাগবে, ব্যালেন্স করতে হলে 10 দেওয়া লাগবে নাকি লাগবে না? অবভিয়াসলি লাগবে। তাহলে নিচে যে 10 ডেসিলিটার আছে এটাকে আমি কি লিখতে পারি, লিটার লিখতে পারি। বুঝতে পারছো? দেখো আমার লিটার দরকার ছিল, লিটারটা কিন্তু চলে আসছে। তাহলে বাকি রইল কত, 190 গুণ 10 মিলিগ্রাম। ওকে, এখন এই মিলিগ্রাম থেকে কিসে যাওয়া লাগবে, মিলিমোলে। তো মিলি সেম, কোনো সমস্যা না। এখন গ্রাম থেকে মোলে যাওয়াটা হচ্ছে তোমার মেইন টার্গেট। গ্রাম আছে, গ্রাম থেকে তুমি কিসে কনভার্ট করবা, মোলে। তো যে কোনো জিনিস যদি মোলে যেতে হয়, মূল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দিয়ে। তো মূল সংখ্যা বের করার সূত্র কি ছিল, এন সমান সমান W/M। W হইছে কি ভর, M হইছে কি আণবিক ভর। কি করা লাগবে, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে তুমি কি পাই যাবা, মূল সংখ্যাটা পাই যাবা। মূল সংখ্যা বের করার একটাই সূত্র, যে মানে ভর থেকে মূল সংখ্যা কিভাবে বের করবো, ভরটাকে কি করবা, আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখানে 190 × 10 মিলিগ্রাম আছে, তুমি কি করবা, এই 190 × 10 কে কি করবা, যদি মোলে নিতে চাও আণবিক ভর দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে। আমাদের এখানে যে জিনিসটা ছিল এটা ছিল কি, গ্লুকোজের আণবিক ভর কত আমাদের কিন্তু মুখস্থ থাকা লাগবে, কারণ তুমি পরীক্ষায় কিন্তু গ্লুকোজের সংকেত লিখে আণবিক ভর বের করার টাইম পাবা না।
এরকম তোমাকে কিছু কিছু জিনিসের আণবিক ভর মুখস্থ রাখা লাগবে। যেমন ধরো তোমার সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কস্টিক সোডা, এরকম অনেকগুলো জিনিসের কি করতে হবে, আণবিক ভর মুখস্থ করতে হবে, যেগুলো বেশি আসে। ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবা। গ্লুকোজের আণবিক ভর কত, 180। তাহলে এখানে আমাদের আসছে কি 190 ইন্টু 10, এটা ছিল মিলিগ্রাম, এখন এটা কিসে কনভার্ট হয়ে যাবে, মোলে। কিভাবে, যদি আমি এটাকে কি করে দিই, আণবিক ভর দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, আর নিচে তো লিটার আগে থেকে আসছিল, তাই এখন আমার কি করা লাগবে, এখানে কাটাকাটি করা লাগবে। 190 পূরণ 10 ডিভাইডেড বাই 180, আর এটা কি গেছে মিলিমোল, আর নিচেরটা গেছে লিটার। এখন এখানে কাটাকাটি কেমনে করবো, তুমি যদি দেখতেছো তোমার কাছে আছে উপরে 190 পূরণ 10, আর নিচে আছে কত, 180, তাই না? আচ্ছা, তো তুমি যদি 10 এখানে 0 0 কে কেটে দাও, তাহলে কত থাকে, এখানে থাকে 19, আর এখানে থাকে কত, 18। আচ্ছা বলো তো 19 আর 18 কি সেম রাশি নাকি 19 বড়? আমি দেখতেছি 19টা হচ্ছে আমার 18 থেকে বড়। তাহলে যদি আমি 19কে 18 দিয়ে ভাগ করতে চাই, তাহলে কি আসবে, 1 আসবে না। যদি উপরে 18 থাকতো, নিচেও 18 থাকতো, কাটাকাটি করলে কত আসতো, 1। যেহেতু উপরে 19 আসছে, বেশি আছে, তাহলে এটা 1 থেকে কি ছোট সংখ্যা আসবে নাকি 1 থেকে বড় সংখ্যা আসবে? অবভিয়াসলি 1 থেকে বড় সংখ্যা আসবে। তুমি ধরে নাও যে 1.01, 1 থেকে একটু বড় একটা সংখ্যাকে ধরে নাও যে 1.01। এমন না যে তুমি এটাকে ক্যালকুলেট করে ভাগ করে দশমিকে নিয়ে যাওয়া লাগবে, না, দরকার নাই। তুমি কি করবা, 18কে 19 দ্বারা ভাগ করলে 1 থেকে যেহেতু বড় আসবে, তার মানে তুমি বুঝতেছো ছোট একটা একটু বাড়াইতে চেষ্টা করবা। তাহলে 1.01 এর সাথে যদি তুমি 10 কে গুণ করো, তাহলে এটা কত হয়ে যাবে, 1.01টা কত কনভার্ট হয়ে যাবে, 10.1। বুঝতে পারছো? তাহলে আমাদের আনসারটা কত আসবে, 10.1 এর কাছাকাছি। এইভাবে তোমাকে কি করতে হবে, যে এমসিকিউ গুলো আছে, মানে তোমার ক্যালকুলেশন ওয়ালা যে এমসিকিউ গুলো আছে, এগুলো কিন্তু তোমাকে এইভাবে মানে ট্যাকেল করতে হবে। এখানে দেখো আমাদের 10 এর ঘরে একটাই অপশন আছে 10.56, তার মানে আমাদের এখানে 10.56 আসবে আর কি। তো 10.1 আর 10.56 কাছাকাছি আছে, তুমি দেখলেই বুঝে যাবে অপশনগুলো। বুঝতে পারছো যে এরকম এমসিকিউ গুলো যদি কি থাকে, তোমার কাটাকাটি করা যে এমসিকিউ গুলো আছে, তুমি কাছাকাছি চিন্তা করলে কিন্তু তোমার অপশনে পাই বুঝে যাবা। যেমন এখানে 9 হওয়ার কোনো রকম চান্স নাই, 8 হওয়ার কোনো রকম চান্স নাই। 10 থেকে বেশি দুইটাই অপশন ছিল, একটা ছিল 10.56 আর এটা ছিল 12.56। তো 12.56 তো অনেক বেশি বড় হয়ে যায়, এটা কখনোই হবে না। তাহলে এটা হবে কত, 10.56। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে যেটা বলছে যে নিচের কোনটা জারক এবং বিজারক দোনোটা হিসেবে কাজ করে, কোনটা জারক বিজারক দোনোটা হিসেবে কাজ করে। তো তোমাকে আমি এটা এক্সপ্লেইন করার সময় একটু বেশি পরিমাণে এক্সপ্লেইন করব, কারণ সেম প্রশ্নটা আমি অনেকবার দেখছি, পিছনেও দেখছি। আচ্ছা, নিচের কোনটা জারক এবং বিজারক। তো জারক সম্পর্কে একটু যদি বলি, জারক আর একটা হচ্ছে কি, বিজারক। আমরা ছোট থাকতে থেকে শিখে আসছি, ছোট থাকতে মানে কি 9-10 থেকে শিখে আসছি, যার বিজারণ হয় তাকে কি বলে, উল্টা আর কি, যার বিজারণ হয় তাকে কি বলে, জারক বলে, আর যার জারণ হয় তাকে কি বলে, বিজারক বলে। যার বিজারণ হয় সে হচ্ছে জারক, আর যার জারণ হয় সে হচ্ছে কি, বিজারক। আচ্ছা, ভালো কথা। তো বিজারণ হইলে জারণ মানটা কি বাড়ে নাকি কমে বলো তো? বিজারণ হইলে জারণ মান হ্রাস পায়, বিজারণ হইলে জারণ মানটা কি হয়, হ্রাস পায়। আর জারণ হইলে জারণ মানটা কি হয়, বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, তোমরা যারা এই ক্যালকুলেশন টাইপের যে প্রবলেমগুলো আছে, এগুলোতে যারা প্রবলেম ফেস করতেছো, তাদের জন্য আমার ক্যালকুলেশন সিরিজের টোটাল 3টা ভিডিও আছে, ওগুলো একটু দেখতে পারো। দেখলে আশা করি একদম পুরোপুরি ঝাঁঝরা হয়ে যাবে যে জিনিসগুলো কিরকম ভাবে তুমি একটার মান বাড়াইতে পারো আর একটার মান কমাইতে পারো। ঠিক আছে, তোমার কিন্তু ওরকম ডিপে ভাগ করা লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, জারণ বিজারণের ভিডিও আছে, তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই, খুঁজে পাবা অ্যাডমিশন সিরিজের কেমিস্ট্রি ভিডিওগুলোর মধ্যে। আচ্ছা, জারক কি বলছে, যার বিজারণ হয় তাকে বলতেছি জারক, আর যার জারণ হয় তাকে বলতেছি বিজারক। আর বিজারণে জারণ মানটা কি হয়, হ্রাস পায়, আর জারণে জারণ মানটা কি হয়, বৃদ্ধি পায়। ওকে। তো আমাকে 2 নম্বরে যে প্রশ্নটা বলছে, এখানে বলছে নিচের কোনটা জারক এবং বিজারক দোনোটা হিসেবে কাজ করে। এখানে দেখতেছি পটাশিয়াম আয়োডাইড আছে, সোডিয়াম থায়োসালফেট আছে, এখানে অক্সালিক অ্যাসিড আছে, আর এখানে কি আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে। ওকে। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড আছে, তারপরে সোডিয়াম থায়োসালফেট আছে, আর এটা আছে অক্সালিক অ্যাসিড H2C2O4, আর এটা আছে হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, নিচের কোনটা জারক এবং বিজারক উভয়টা হিসেবে কাজ করে। তো তোমাকে যদি এইটা বুঝতে হয়, তাহলে তোমার কি জানা লাগবে, জারক কি জিনিস, বিজারক কি জিনিস, কার জারণ হয় কার বিজারণ হয়। ওকে। এখানে পটাশিয়াম আয়োডাইডে আমরা মেইন যার কথা চিন্তা করি, পটাশিয়ামের জারণ মান কত বলতো, +1, আর আয়োডিনের জারণ মান কত, -1। ঠিক আছে, পটাশিয়ামের জারণ মান কত, +1, আয়োডিনের জারণ মান কত, -1। তুমি যদি এখানেও সিমিলারলি তুমি কিন্তু এখানে সবগুলো জিনিসের জারণ মান বের করতে পারো। আয়োডিন এটা একটা হ্যালোজেন, এটা সবসময় জারণ মান কি থাকে, -1 থাকে। গ্রুপ 1-এ আছে পটাশিয়াম, তাই এটা সবসময় জারণ মান কি থাকে, +1 থাকে, কখনোই এটা জারণ মানটা চেঞ্জ হয় না। ঠিক আছে। আর চেঞ্জ হইলে কি হইতে পারে, আয়োডিনটা যখন I2 তৈরি করে তখন এটা মুক্ত মৌল হয়ে যায়, তখন এটা জারণ মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। আচ্ছা, ওগুলা নিয়ে এখন আর কথা বলবো না। এখানে যদি তুমি দেখো একমাত্র হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে কি হয় দেখো তো,
এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি একটু অক্সিজেনটার দিকে তাকাও, এই অক্সিজেনের নিজের একা টোটাল 3টা জারণ মান আছে, টোটাল 3টা জারণ মান। একটা হচ্ছে পারঅক্সাইড, পারঅক্সাইড যখন হবে তখন এটা জারণ মান হচ্ছে কত -1, আর নর্মাল যখন অক্সাইড থাকে নর্মাল অক্সাইডের জারণ মান হচ্ছে -2, আর যখন সুপার অক্সাইড হয় তখন এটা জারণ মান হচ্ছে কত -1/2। তাহলে এই সিঙ্গেল অক্সিজেনের টোটাল কয় ধরনের জারণ মান আছে -1, -2 আর এটা কি আছে -1/2। আচ্ছা এখন এখানে হাইড্রোজেন পারঅক্সাইডে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা পারঅক্সাইড আকারে আছে, তাই তার জারণ মান কত -1, তাই না? আচ্ছা এখন এই -1 থেকে সে কি করতে পারে, সে -1 থেকে -2 তে যেতে পারে, -1/2 এ যেতে পারে, বুঝতে পারছো? -1 থেকে -2 তে যেতে পারে, -1/2 এ যেতে পারে। -1 থেকে যদি -2 তে যায় জারণ মানটা কি বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে বলো তো? জারণ মানটা হ্রাস পাইছে। জারণ মান যদি হ্রাস পায় তাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া, যার বিজারণ হয় সে কি হয় জারক, বুঝতে পারছো? তাহলে সেখানে সেই বিক্রিয়াটা কি সেই কি হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে। আবার ধরো যদি এটা -1 থেকে -1/2 এ হয় তাহলে এটা কি বাড়ছে নাকি কমছে? -1 থেকে -1/2, ভালো করে তাকাও, এটা কিন্তু বাড়ছে। -1 থেকে -1/2 এখানে কিন্তু কি হচ্ছে বাড়ছে। তো যদি জারণ মান বৃদ্ধি পায় তাহলে সেটা জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া কার হয়? বিজারকের হয়। সেখানে সে কি হিসেবে কাজ করতেছে? বিজারক। তার মানে আমরা দেখতেছি এই হাইড্রোজেন পারঅক্সাইডটা একবার জারক হিসেবে কাজ করে, একবার বিজারক হিসেবে কাজ করে। কিন্তু এখানে আর বাকি কারোর ক্ষেত্রেই কিন্তু এরকম সেম যৌগের জারণ মানগুলো চেঞ্জ হবে না। তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের যেহেতু কি হইতেছে শিফট হইতেছে বারবার, তাই এই হাইড্রোজেন পারঅক্সাইডটা কি হিসেবে কাজ করবে? জারক এবং বিজারক দুটোটা হিসেবে কাজ করবে। তো তুমি এখানে অনেকগুলো পদার্থের উদাহরণ দেওয়া আছে, জারক পদার্থের উদাহরণ, বিজারক পদার্থের উদাহরণ, এবং জারক ও বিজারক হিসেবে উভয় কারা কাজ করে তাদেরকে দেওয়া আছে। তো তুমি এখান থেকে দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবা এখানে কার কার উদাহরণ দেওয়া আছে। এই জিনিসটা বেশি আসে কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। হাইড্রোজেন পারঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর ওজোন, হাইড্রোজেন সালফাইড। আমি তোমাকে আরেকটা উদাহরণ এক্সপ্লেন করব সালফার ডাইঅক্সাইডের ব্যাপারটা, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইডে তুমি যদি সালফারের দিকে তাকাও, সেন্ট্রাল অ্যাটম, এই সালফারের জারণ মান কিন্তু তুমি যদি বের করে দেখো কত আসবে, +4। জারণ মান বের না করতে পারলে একটু শিখে নিবা, সমস্যা নেই। এটাকে x ধরে অক্সিজেনের জারণ মান -2 বসে কি করবা শিখে নিবা। আচ্ছা এই সালফারের জারণ মান কত? 4। সালফারের জারণ মান কত কত হইতে পারে? 2, 4, 6। তাহলে 4 থেকে যখন 6 হবে তখন জারণ মান বৃদ্ধি পাবে। জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হয় কি হিসেবে কাজ করতেছে? বিজারক। আর যদি 4 থেকে 2 হয়ে যায়, জারণ মান হ্রাস পাইছে, জারণ মান হ্রাস পাইলে সেটা কি হিসেবে কাজ করতেছে? জারক। তাই এই সালফার ডাইঅক্সাইডটা জারক এবং বিজারক দুটোটা হিসেবে কি করবে? কাজ করবে। তো তোমাকে এখানে মুখস্থ করা লাগবে কোনটা জারক বিজারক উভয়টা হিসেবে কাজ করে। তুমি পরীক্ষায় তো চিন্তা করার টাইম পাবা না। যদি টাইম পাও সমস্যা নাই, তুমি যদি মনে না থাকে তাহলে এইভাবে চিন্তা করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হাইড্রোজেন সালফাইড আছে, ওজোন আছে, সালফার ডাইঅক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড আছে। সেম প্রশ্নটা পিছনে আরেকবার আছে, কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। এই যে দেখো আচ্ছা সেম প্রশ্ন না, নিচের কোনটা জারক নয় এটা দেওয়া আছে। ওকে, তো নিচের কোনটা জারক নয় এটা তুমি বোঝার জন্য সেম ভাবে টেকনিক ইউজ করতে পারো। আচ্ছা সমস্যা নেই, দেখাই দিব। আচ্ছা এরপরে 3 নাম্বার যে প্রবলেমটা আছে, 3 নাম্বার প্রবলেমটা কি বলছে? নিচের মৃদু অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহৃত হয়? ওকে, তো যারা মেডিকেল এক্সাম দিব তাদের জন্য এই নির্দেশক জিনিসটা খুব অতিরিক্ত পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার নির্দেশক জিনিসটা কি অতিরিক্ত পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং নির্দেশক পার্টটা হচ্ছে সবচেয়ে মেডিকেলের মানে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা। তো নির্দেশক যদি তোমরা না পড়ে থাকো, আশা করি সবাই তো পড়ছো, যদি না পড়ে থাকো অবশ্যই এখান থেকে কি করবা, বইটা খুলে শিখে নিবা, ঠিক আছে? আচ্ছা তো এখানে কি আছে? মৃদু অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশনের কথা বলছে। তা আমাদের টাইট্রেশনগুলো 4 রকম হইতে পারে। একটা হচ্ছে মৃদু অ্যাসিড সবল ক্ষার, আর একটা হচ্ছে কি তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, আর একটা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, ঠিক আছে? এই যেখানে দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে কি 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 নির্দেশক ইউজ করা যাবে? মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। মিথাইল অরেঞ্জটা যদি অ্যাসিডিক মাধ্যমে রাখো সেটা হবে গোলাপি, মিথাইল রেডটা অ্যাসিডিক মাধ্যমে কি হবে? লাল। আর ক্ষারীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জটা হবে হলুদ, আর মিথাইল রেডটাও কি হবে? হলুদ, ঠিক আছে? এটা ছিল তীব্র অ্যাসিড মৃদু ক্ষার। তারপরটা হচ্ছে কি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। এখানে আমরা কাকে ইউজ করি? ফেনফথেলিনকে ইউজ করি, ঠিক আছে? মৃদু অ্যাসিড তীব্র ক্ষারে আমরা কাকে ইউজ করি? ফেনফথেলিনকে। আর তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ওইখানে সবগুলো নির্দেশককে কি করা যায়? ইউজ করা যায়। আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের জন্য কোন রকম নির্দেশক উপযুক্ত না, মানে এখানে আমাদের যে নির্দেশকগুলো আছে এই নির্দেশকগুলো কোনোটাই কি করা যাবে না, ইউজ করা যাবে না। তো এই যে এমসিকিউ যে বক্সটা আছে এই বক্সটা তোমাকে কিন্তু কি করতে হবে? মুখস্থ করতে হবে অবভিয়াসলি। আর এখানে পিএইচ রেঞ্জটাও মুখস্থ করা লাগবে, যে কত থেকে কত পিএইচ রেঞ্জে কোনটা কাজ করে। এটা কিন্তু মুখস্থ করা ছাড়া এক্সামে বসো না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই চারটারে যদি তুমি নির্দেশকের পার্টটা পড়ো তোমার কিন্তু তুমি দেখবে এখানে 25টা এমসিকিউর মধ্যে মেবি 8 থেকে 10টাই আসছে নির্দেশকের উপরে। তাহলে তুমি নিজেই বুঝো যে নির্দেশকটা কতটুকু ইম্পর্টেন্ট।
ঠিক আছে? তো নির্দেশকটা স্কিপ করার কোনো চান্স নাই, মুখস্থ করবা, মুখস্থ করে বাসায় 10 বারের মতো লিখবা, দেখবা যে আর ভুল আর কোনো চান্স নাই। আচ্ছা, তো মৃদু অ্যাসিড সবল ক্ষারের টাইট্রেশনে আমরা কোন নির্দেশকটা ইউজ করব? মৃদু অ্যাসিড সবল ক্ষারে আমরা ইউজ করতেছি কোনটা? ফেনফথেলিন। ফেনফথেলিন কয় নাম্বার অপশন? বি নাম্বার অপশন। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? 4 নম্বরে দেওয়া আছে ইউভি ভিস স্পেকট্রোস্কোপিতে কোনটা ব্যবহার নয়? আমরা যে ইউভি রশ্মিটা ইউজ করি, এই ইউভি রশ্মিটা আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি। তোমার জাল টাকা শনাক্তকরণ থেকে শুরু করে তুমি জৈব যৌগের যে কার্যকারী মূলক আছে, ওই কার্যকারী মূলক নির্ণয় আরো অনেক কিছু করতে ইউজ করি। ঠিক আছে? তো এখানে দেখো অপশনগুলো দেখো, তোমাকে বলছে ব্যবহার নয়, একটু ভালোভাবে খেয়াল করবা। এই পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলা হট করে এসকেপ করে ফেলো। ব্যবহার নয় বলছে, তুমি ব্যবহার করে দাগাই ফেলছো, হবে না। তো ব্যবহার নয় বলছে, তো তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো নমুনা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে কিন্তু আমরা ইউভি ভিস স্পেকট্রোস্কোপিটা ইউজ করি। তারপর জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণের ক্ষেত্রে ইউজ করি। আর কার্বন শিকলের দ্বিবন্ধনের কনজুগেটেড দ্বিবন্ধন, যে মানে জটিল যে দ্বিবন্ধনগুলো আছে, ওই দ্বিবন্ধনগুলো নির্ণয় করতে ইউজ করি। কিন্তু 4 নম্বরে যে অপশনটা দেওয়া আছে অ্যালিফেটিক যৌগে দ্বিবন্ধনের সংখ্যা নির্ণয় করতে, এই সংখ্যা নির্ণয় করা কিন্তু যায় না ইউভি ভিস স্পেকট্রোস্কোপি দিয়ে। তো এটা কিন্তু ভুল। তো আমাদের আনসার হবে কোনটা? ডি। প্রশ্ন জিজ্ঞেস করছে কোনটা নয়। আচ্ছা, 5 নম্বরে জিজ্ঞেস করছে যে কোন নিচের কোনটা সত্য নয়। এটাও কি করতে হবে? তোমার কিন্তু প্রশ্নগুলো অপশনগুলো পড়ে পড়ে দেখতে হবে। নিজের প্রশ্ন জিজ্ঞেস করছে কোনটা সত্য নয়, তার মানে কোনটা মিথ্যা। ঠিক আছে? তার মানে জানি যে এখানে 1 নম্বর অপশন দিচ্ছে অম্লীয় মাধ্যমে লিটমাস লাল রং ধারণ করে, এটা তো সত্য, অনেক আগে থেকে আমরা শিখে আসছি যে অ্যাসিড লিটমাসকে কি করে? লাল করে। তারপরে কি দেওয়া আছে? অম্লীয় মাধ্যমে মিথাইল রেড লাল রং ধারণ করে। দেখো এখানে কিন্তু আবার নির্দেশক ব্যাক করছে। তো নির্দেশক কিন্তু এই চ্যাপ্টারের মেইন টপিক বলা যায়, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এবং তোমার যে ভার্সিটি বা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এটা ইম্পর্টেন্ট টপিক, তবে মেডিকেলের জন্য তোমার মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। ঠিক আছে? তো অম্লীয় মাধ্যমে মিথাইল রেডটা লাল রং ধারণ করে, এটা তুমি আগেও দেখছো। এই যে দেখো, মিথাইল রেডটা অম্লীয় মাধ্যমে কোন রং ধারণ করে? লাল রং ধারণ করে। তার মানে আমাদের এ আর বিটা কারেক্ট। আর সি আর ডি তে কি দিছে? অম্লীয় মাধ্যমে ফেনল রেড কি করে? লাল রং ধারণ করে। তুমি যদি ফেনল রেডের কাহিনীটা দেখো, অম্লীয় মাধ্যমে ফেনল রেড কি আছে? হলুদ আছে। এখানে কিন্তু বক্স আকারে দেওয়া আছে, তুমি জিনিসটা একবার লিখে ফেললে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। একটু বারবার পড়ার চেষ্টা করবা। আর অম্লীয় মাধ্যমে থাইমল ব্লু, থাইমল ব্লুটা কই? এই যে অম্লীয় মাধ্যমে থাইমল ব্লু কি রং ধারণ করে? হলুদ। তো এই দুইটা হচ্ছে সি আর ডি হচ্ছে কি ভুল। তো তোমাকে জিজ্ঞেস করছে কোনটা সত্য নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনে আমরা দেখছিলাম কোন নির্দেশক ইউজ করা যায়? সবগুলো ইউজ করা যায়। তো ডি নাম্বার অপশনে দেওয়া আছে। ওকে, তো এখানে জিনিসটা আবার দিছে, বললাম যে ম্যাক্সিমাম কিন্তু তোমার হয়ে যাবে। আচ্ছা, এরপরে 7 নম্বরে কি দেওয়া আছে? একটা ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা। ডেসিমোলার, আমরা যদি মোলারিটির কথাতে ব্যাক করি, মোলারিটির যে দ্রবণগুলো আছে, একটা হচ্ছে মোলার দ্রবণ। তোমাকে যদি কেউ বলে মোলার দ্রবণ, তাহলে মোলার দ্রবণ বললে কত বোঝায়? 1 মোলার। মোলার দ্রবণ বললে কত বোঝাবে? 1 মোলার। ঠিক আছে? মোলার দ্রবণ বললে কি বোঝায়? 1 মোলার। তারপরে ডেসিমোলার যদি কি বোঝায়? ডেসিমোলার বোঝায়, তাহলে এটা হচ্ছে কত? 0.1 মোলার। ডেসি মানে কি বলতো? যে কোনো জিনিসকে কি করা? 10 দিয়ে ভাগ করা। ঠিক আছে? ডেসিমোলার মানে 0.1 মোলার। তারপর সেন্টিমোলার, সেন্টি মানে কি? 0.01 মোলার, মানে 100 দিয়ে ভাগ করা হয়েছে। আর তারপর হচ্ছে কি মিলিমোলার, 0.0001 মোলার, মানে এটাকে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। আর একটা হচ্ছে সেমিমোলার। ঠিক আছে? সেমিমোলার মানে হচ্ছে কি? 0.5 মোলার। সেমি মানে কি বলতো? হাফ। হাফ মানে হচ্ছে কত? 0.5। বুঝতে পারছো? তো মোলার দ্রবণ মানে 1 মোলার, ডেসি মানে 0.1, সেন্টি মানে 0.0001, মিলি মানে 0.001, আর সেমি মানে কি? 0.5। ওকে, আচ্ছা, এরপরে দেখো আবার একটা নির্দেশকের প্রশ্ন। মৃদু অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় কোন নির্দেশকটা ইউজ করা হয়? এটা আমরা একটু আগে পাইছিলাম, ফেনফথেলিন। ঠিক আছে? মৃদু অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় কোন নির্দেশকটা ইউজ করা হয়? আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের যে সংখ্যা, ওইটাকে কি বলে? ওই মোলের কি বলে? ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের সংখ্যাকে কি বলে? ওই মোলের কি বলে? তা আমরা জানি যে কি, কোন একটা মৌল যদি কি করে ইলেকট্রন গ্রহণ করে, তার জারণ সংখ্যা কি হয়? হ্রাস পায়। আর কোন মৌল যদি কি করে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার জারণ সংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। তো ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে সৃষ্ট ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের সংখ্যাকে আমরা কি বলি? জারণ সংখ্যা বলি। জারণ সংখ্যা মানে কি? তুমি যখন ইলেকট্রন ত্যাগ করবা অথবা গ্রহণ করবা, তোমার যে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে তোমার যে চার্জটা সৃষ্টি হয়েছে, ওইটাকে বলতেছি কি? আমাদের জারণ সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে? তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে এখানে জিজ্ঞেস করছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ হইতেছে কোনটা? এখানে দেওয়া আছে KMnO4, দেওয়া আছে K2Cr2O7, দেওয়া আছে কস্টিক সোডা, দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট। ওকে, তো এখানে তোমাকে এটা মনে রাখার উপায় হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে। দেখো প্রাইমারিতে কি, প্রাইমারি যদি ওয়ার্ডটা লেখো, প্রাইমারি ওয়ার্ডটার মধ্যে কি কোনো সি আছে? না।
প্রাইমারি ওয়াটারতে কোনো রকম সি নাই, তাহলে সি আলো অপশনটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। যেমন দেখো KMnO4 এটাতে কোনো কি নাই, সি নাই। NaOH এটাতেও কোনো সি নাই। Na2S2O3 এটাতেও কোনো সি নাই। সি আছে কোথায়? পটাশিয়াম ডাইক্রোমেটে। পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে প্রাইমারি শব্দটাতে কোনো রকম সি নাই, কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ডের উদাহরণগুলোতে কি থাকবে? সি থাকবে। আর সেকেন্ডারি ওয়ার্ডটার মধ্যে দেখতেছো তুমি কি আছে? সি আছে, কিন্তু এটার যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলোতে কি থাকবে না? সি থাকবে না। বুঝতে পারছো? প্রাইমারি ওয়ার্ডে সি নাই, তবে তার উদাহরণগুলোর মধ্যে সি থাকবে। সেকেন্ডারি ওয়ার্ডটাতে সি আছে, তবে তার উদাহরণগুলোতে কি থাকবে না? সি থাকবে না। এটা যদি তুমি মাথায় রাখো তুমি ইজিলি কি করতে পারবা? আনসার করতে পারবা। আচ্ছা, এরপরে কি 11 নম্বরে যে প্রশ্নটা এখানে আছে কি বলতেছে? কস্টিক সোডা 700 সিসি নরমাল দ্রবণে কত গ্রাম কস্টিক সোডা থাকে? ঠিক আছে, নরমালিটির একটা ম্যাথ কি বলছে? 700 সিসি। বাকি কি বলছে? কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কি? NaOH। এই NaOH এর 700 সিসি। সিসি মানে কি বলতে পারবা? সিসি এর ফুল মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটারকে শর্ট ইউজ করে কি? সিসি। এটা কিউবিক সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটারও একই কথা। বুঝতে পারছো? সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটার একই কথা। তার মানে কিউবিক সেন্টিমিটার অথবা সেন্টিমিটার কিউব অথবা মিলিলিটার সবই কিন্তু কি কথা? একই কথা। তো তোমাকে বলছে কস্টিক সোডার 700 সিসি দ্রবণের কস্টিক সোডার মানে NaOH 700 সিসি নরমাল দ্রবণ। নরমাল দ্রবণ বলা মানে কি? কত নরমাল? 1 নরমাল। তোমাকে একটু আগে শিখেছি মোলার দ্রবণ বলা মানে কি? 1 মোলার। নরমাল দ্রবণ বলা মানে কি? 1 নরমাল দ্রবণের তোমাকে জিজ্ঞেস করছে কত গ্রাম কস্টিক সোডা আছে, তার মানে কস্টিক সোডার ভরটা জানতে চাইছে। তো নরমালিটি বের করার একটা সূত্র আমরা সবাই কম বেশি শিখে আসছি, N = SE। যদি এই জিনিসটা না জেনে থাকো তাহলে তুমি মোলারিটি নরমালিটি ওইটার একটা ভিডিও আছে অ্যাডমিশন সিরিজের মধ্যে, ওখান থেকে দেখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো নরমালিটি বের করার সূত্র কি? N = কি? SE। আচ্ছা, S হইছে কি? মোলারিটি। মোলারিটি বের করার সূত্র কি ছিল? 1000 W ডিভাইডেড বাই কি ছিল? MV ইনটু কি হবে? E। আচ্ছা, ই এর পরিচয় কি বলতো? তুল্য সংখ্যা। ই এর পরিচয় কি? তুল্য সংখ্যা। আচ্ছা, তো আর ডাব্লিউ হচ্ছে কি? দ্রবের ভর, যেটা আমরা বের করব। আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছে কত গ্রাম। এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে কি? আয়তন। তো আমরা দেখতেছি আমাদের নরমালিটিটা কত বলছে? 1 নরমাল। মানে তোমাকে বলছে নরমাল দ্রবণ। নরমাল দ্রবণ মানে কি? 1 নরমাল। আর কস্টিক সোডা এটা তুল্য সংখ্যা কত? তোমার এসিড অথবা ক্ষারের তুল্য সংখ্যা কেমনে বের করে? এসিড যতগুলো হাইড্রোজেন আয়ন ত্যাগ করে আর ক্ষার যতগুলো কি করে? হাইড্রোক্সিল আয়ন দেয়, সেটাই হচ্ছে কি? তার তুল্য সংখ্যা। কস্টিক সোডা কয়টা হাইড্রোক্সিল আয়ন দিবে? একটা হাইড্রোক্সিল আয়ন দেয়। তাহলে কস্টিক সোডার তুল্য সংখ্যা কত হবে? 1। এসিড অথবা ক্ষারের তুল্য সংখ্যা কেমনে বের করে? এসিড হচ্ছে যতগুলো হাইড্রোজেন আয়ন দেয় সেটাই তার তুল্য সংখ্যা। ক্ষার হচ্ছে কি? যতগুলো হাইড্রোক্সিল আয়ন দেয় সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। বুঝতে পারছো? তাহলে 1 = কি আসতেছে? 1000 W ডিভাইডেড বাই M। M হচ্ছে আণবিক ভর। কস্টিক সোডা আণবিক ভর মুখস্থ করা লাগবে, যেটা আণবিক ভর হচ্ছে কত? 40। আর ভি হচ্ছে কি? আয়তন। তোমাকে বলে দিয়েছে আয়তনটা 700 সিসি। 700 সিসি মানে 700 সেন্টিমিটার কিউব অথবা 700 ml। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি কি করবা? ডাব্লিউ এর মানটা কি করবা? বের করবা। তো ডাব্লিউ মান বের করার এখানে ডাবল জিরো আছে, ডাবল জিরো কাটি দাও। এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো কাটি দাও। 4 আর 7 গুণ করলে কত আসে? 28। তাহলে ডাব্লিউ = কি আসতেছে? 28 গ্রাম। বুঝতে পারছো? তাহলে 700 সিসি নরমাল দ্রবণের ভর কতটুকু, কত গ্রাম থাকবে? 28 গ্রাম থাকবে। ঠিক আছে, এটা আমাদের কয় নাম্বার অপশন আছে? এটা আমাদের ডি নাম্বার অপশন আছে। আচ্ছা, দেন 12 নম্বরের যে প্রবলেমটা আছে এখানে কি বলতেছে? 15 গ্রাম খড়িমাটি ক্যালসিয়াম কার্বনেট। খড়িমাটি মানে কি? চুনা পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যদি তুমি কি করো? অধিক তাপে পোড়ালে কি পরিমাণ চুন পাওয়া যাবে? চুনের সঙ্গে এসে কি? ক্যালসিয়াম অক্সাইড। এটাও কিন্তু মাঝে মাঝে মাথায় থাকে না। তোমাকে বলছে যে 15 গ্রাম খড়িমাটি মানে চুনা পাথরকে যদি তুমি কি করো? অধিক তাপে পোড়াও, তাহলে কতটুকু চুন পাওয়া যাবে? আচ্ছা, চুনা পাথরের সঙ্গে কি বলতে পারবা? ক্যালসিয়াম কার্বনেট। এখানে কিন্তু দেওয়াই ছিল, তাও তোমরা মাঝে মাঝে ভুলে যাও, একটু মাথায় রাখবা। তো ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি কি করো? CaCO3 এটাকে যদি তুমি কি করো? তাপ দাও, সেটা কি তৈরি করবে? চুন তৈরি করবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। চুনের সঙ্গে কি? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে চুনা পাথর, এটা হচ্ছে চুন। আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দাও তাহলে সে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আর তোমাকে বলছে 15 গ্রাম। তোমার কাছে চুনা পাথর কতটুকু আছে? 15 গ্রাম। তোমাকে জিজ্ঞেস করছে এই 15 গ্রাম থেকে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড মানে চুন তৈরি হবে। তো ক্যালসিয়াম কার্বনেট এটা আণবিক ভর তারা মুখস্থ না করবা, তারা পরীক্ষা ক্যালকুলেট করতে থাকবা। আর যারা মুখস্থ পারে তারা তো ক্যালকুলেশন করে
অপশন দাগাই ফেলতে হবে, ঠিক আছে। তো ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর কত 100, আর ক্যালসিয়াম অক্সাইড এটা আণবিক ভর কত 56। কিভাবে? ক্যালসিয়ামের আণবিক ভর হচ্ছে 40, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 16, যোগ করলে আসে কত 56। তাহলে আমরা দেখতেছি 100 গ্রাম থেকে কতটুকু তৈরি হয় 56 গ্রাম, 100 গ্রাম থেকে কতটুকু তৈরি হয় 56 গ্রাম। তাহলে 15 থেকে কতটুকু তৈরি হবে 56 ইন্টু 15 ডিভাইডেড বাই কত 100, বুঝতে পারছো? সহজ হিসাব। 100 গ্রাম থেকে কতটুকু তৈরি হয় 56 গ্রাম। তোমাকে জিজ্ঞেস করছে 15 গ্রাম চুনা পাথর থেকে কতটুকু এই যে চুন তৈরি হবে। দেখতেছি 100 গ্রাম চুনা পাথর থেকে চুন তৈরি হয় 56 গ্রাম, তাহলে 15 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে 56 ইন্টু 15 ডিভাইডেড বাই কত 100। তো এটা তুমি এখন কাটাকাটি করবে কিভাবে? তো কাটাকাটি করার সহজ উপায় আছে, তুমি এখানে গুনো, এটাকে দেখতেছো 15 আছে, 15কে যদি তুমি 5 দিয়ে কাটো কত আসবে 3 5 15, আর 15কে যদি তুমি কি করো সরি 5 দিয়ে কাটতেছিলা, 15কে 5 দিয়ে যদি ভাগ করো 3 আসবে, 100কে যদি 5 দিয়ে ভাগ করো কত আসবে 20, ঠিক আছে। এখানে কত আছে 56 না, 56টাকে তুমি একটু বেশি মনে করো, কত মনে করবা 60 মনে করো। কেন? কারণ তুমি জানো যে 20 আর 60 হইলে কত সুন্দরভাবে কাটাকাটি জায়গা, 3 আর 3 গুণ করলে কত আসে 9। আচ্ছা এখন এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কি উপরে বাড়াইছো নাকি কমাইছো? 56 ছিল, তুমি কাটাকাটি সুবিধার্থে এটাকে বাড়াই কত লিখছো 60 লিখছো, তাই না? তো 60 লেখার কারণে তোমার কাটাকাটিটা সুন্দরভাবে হয়ে গেছে, কত আসছে 9। তাহলে তোমাকে কি করতে হবে আনসারে গেলে কি জিনিসটা আরো বাড়াই দিতে হবে না একটু কমাই চিন্তা করতে হবে? আনসারটা অবভিয়াসলি একটু কমাই চিন্তা করতে হবে। কেন? কারণ এখানে ছিল 56, আমি চিন্তা করছি 60 দেওয়ার পরে আমার আনসারটা আসছে 9। তাহলে আনসারটা কি আসলেই 9 হবে নাকি 9 থেকে বেশি হবে না 9 থেকে কম হবে? আসলে 9 থেকে একটু কি হবে কম হবে, কারণ এখানে ছিল 56, আমি চিন্তা করছি কত 60, বুঝতে পারছো? তাহলে এটা 9 থেকে একটু কম আনসার হবে, লাইক ধরো 8.9 অথবা 8.8 এরকম কিছু একটাই হবে। তো তুমি অপশন দেখলে বুঝবা যে তোমার কোন অপশনটা কারেক্ট, ঠিক আছে। তো তুমি এখানে অপশনগুলো দিয়ে তাকাও, একটা আছে 4.89, একটা আছে 8.4, একটা দেওয়া আছে 12.96, আর একটা দেওয়া আছে 10.5। তো তুমি জানো যে 4.89 জীবন হওয়ার কোনো চান্স নাই, 12.96 এটাও হওয়ার কোনো চান্স নাই, 10.5 এটার হওয়ার কোনো চান্স নাই, 8.4টা হইতে পারে। কারণ এসে কি আমরা বুঝতেছি আমাদের আনসারটা 9 থেকে একটু কম আসবে, 9 থেকে একটু কম কত আছে 8.4, ঠিক আছে। অপশনগুলো কিন্তু এরকম না যে 8.4 8.5 8.6 এরকম দিবে না, অপশনগুলো তোমাকে এমন ভাবে দিবে যেন তুমি কাটাকাটি করলে কি করতে পারো বুঝতে পারছো? আচ্ছা এইটুকু ছিল আজকের এই ভিডিওতে, যদি কারো কোনো সমস্যা থাকলে তাই জানাতে পারো, আর ইনশাআল্লাহ চেষ্টা করবো এরকম আরো কয়েকটা ভিডিও দেওয়ার এক্সামের আগ পর্যন্ত। তো জানাইতে পারো ফিডব্যাক যে কোনো রকমের, ঠিক আছে। থ্যাংক ইউ।